Kargil War of 1999. This place became the center of much international intrigue and war between India and Pakistan. এই শ্রীনগর আর লের কানেক্টিং যে একটাই রাস্তা সেটা হচ্ছে এইটা, আর পাকিস্তান ঠিক এই জায়গাটাকেই আক্রমণ করেছিল। দিনটা ছিল 1999 সালের 2 মে। কার্গিলের বাটলিক সেক্টরের তাসি নামগিয়াল নামে এক ব্যক্তি তার চমড়িকাই খুঁজতে বেরিয়েছিলেন। পাহাড়ের বিভিন্ন জায়গায় চড়ে তিনি তার চমড়িকাই সন্ধান করছিলেন। অবশেষে তিনি তার চমড়িকাই দেখতে পান, কিন্তু তার সাথে দেখতে পান আরও বেশ কিছু কালো জামা পরিহিত লোকজন। প্রথমে তিনি তাদের ভারতীয় সেনাবাহিনীর পেট্রোলিংয়ে নিযুক্ত ব্যক্তি ভেবেছিলেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন কাঁধে বন্দুকওয়ালা লোকগুলো পাথর সরিয়ে থাকারও ব্যবস্থা করছে। তারপর তার সন্দেহ হতে তিনি নিচে নেমে ভারতীয় সেনাবাহিনীর কাছে ঘটনাটা বলেন। हमें कोई 6 आदमी नजर आई है, कोई काला रंग का ढेर लगा हुआ था, तो मैंने थोड़ा सा देखा उसमें तो पत्थर डोल रहा था। ভারতীয় সেনাবাহিনীর 5 জওয়ান ঘটনাটা সরজমিনে দেখতে যান এবং সেই পাহাড়ের মাথাতেই গুলি করে তাদের হত্যা করা হয়। এরপরেই ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের ছদ্মবেশে পাকিস্তান আর্মির লোকজনদের ভারতীয় সীমানা থেকে সরিয়ে দিতে এক অভিযান শুরু করে। এটাই অপারেশন বিজয়, আর এটাকেই আমরা কার্গিল যুদ্ধ বলে জানি। আজকে আমার গন্তব্যস্থল সেই কার্গিল। নিজের চোখে দেখলাম সেই যুদ্ধ বিধ্বস্ত পাহাড়ের চূড়োগুলো, যেখানে নিজের দেশের জন্য প্রাণ দিয়েছেন বহু ভারতীয় জওয়ান। এছাড়াও ঘুরে দেখলাম এই কার্গিল বিজয়কে স্মরণে রেখে কার্গিল ওয়ার মেমোরিয়াল। সঙ্গে থাকবেন। हम शांति चाहते हैं, ये तो दुनिया ने देखा। अब दुनिया ये देखेगी कि हम शांति की रक्षा के लिए अपनी शक्ति का भी प्रदर्शन कर सकते हैं। নানা রঙে সাজানো আমার এই লে লাদাখ সিরিজ। হাওড়া থেকে ট্রেনে করে নিরীহ জম্মু শহর, সেখান থেকে সড়ক পথে ভূস্বর্গ কাশ্মীর, কাশ্মীরে শ্রীনগর থেকে সোজা সোনমার্গ হয়ে জজিলা পাস। অসম্ভব রকম খারাপ ওয়েদার আর বরফ ধসের কারণে কোনো রকমে সেখান থেকে ফিরে আসা সোনমার্গে। পরের দিন আবার সোনমার্গ থেকে জজিলা পাস হয়ে যাত্রা কার্গিলের উদ্দেশ্যে। জজিলা পাস অতিক্রম করার পর আমরা ঢুকে পড়েছি কার্গিলে। এই শ্রীনগরের সঙ্গে কার্গিলের সম্পর্ক হয়েছে এই জজিলা পাসের দ্বারা। লাদাখের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কার্গিল। শ্রীনগর থেকে কার্গিল আর কার্গিল থেকে লের দূরত্ব প্রায় সমান। আমরা এখন যেখানে আছি সেখান থেকে কার্গিল ওয়ার মেমোরিয়ালের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, আর এখন বাজে বিকেল 4:30। আমরা এখন রয়েছি কার্গিল সেক্টরে। এই কার্গিল সেক্টরে এখন দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ নির্ঝঞ্ঝাট। আপাত দৃষ্টিতে এই রাস্তাঘাট নির্ঝঞ্ঝাট লাগলেও ঝঞ্ঝাট কিন্তু অনেক কিছুই আছে। এই কার্গিল সেক্টরে গরমকালে টেম্পারেচার 30 ডিগ্রির কাছাকাছি হলেও শীতকালে এখানকার তাপমাত্রা প্রায় -50-এর কাছে নেমে যায়। আমরা চলে এসেছি কার্গিলের একটা পেট্রোল পাম্পে। গাড়ির পেট্রোল তোলা হলো। জম্মু এবং কাশ্মীরে পেট্রোলের দাম দেখিয়েছি, আর এইখানে দেখুন লেতে 85.92, 85 টাকা 92 পয়সা। কড়া রোদ আর তীব্র কড়া ঠান্ডা, হাওয়া দিচ্ছে, মানে কান পুরো চাপা দিয়ে রাখতে হচ্ছে। কার্গিলে রয়েছি, একদিন লেটে চলছে গাড়ি। প্রোগ্রাম কীরকমভাবে কি সেট করা হবে, কারণ কার্গিলে আমাদের একদিন স্টে করার কথা ছিল। আশা করি কার্গিলে স্টে করব না, সোজা চলে যাব লেতে। জজিলা পাস অতিক্রম করার পর পড়বে কার্গিল জেলা, আর কার্গিল জেলার একটা জনপদ হচ্ছে দ্রাস। নামটা নিশ্চয়ই শোনা শোনা লাগছে। ঠিকই ধরেছেন, এই সেই কার্গিল যুদ্ধের দ্রাস সেক্টর। আমরা এখন চলেছি সেই দ্রাস জনপদের ওপর দিয়েই। এই দ্রাস সেক্টরকে ঘিরেই হয়েছিল তুমুল গোলাগুলি বর্ষণ। দ্রাস জনপদকে অতিক্রম করে কিছুটা এগোলেই পড়বে টললিং পাহাড়ের ঠিক নিচে ভারতীয় সেনাবাহিনীর তৈরি কার্গিল ওয়ার মেমোরিয়াল।
ওই যে দূরে ভারতের পতাকা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। আমরা চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে। 1999 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বাসে চেপে গিয়েছিলেন পাকিস্তান। তার ঠিক 3 মাসের মাথাতেই ঘটল কার্গিলের এই অঞ্চলেতে পাকিস্তানি সৈন্যের অনুপ্রবেশ। পুরো ঘটনাটা পাকিস্তান সেনাপ্রধান পারভেজ মোশাররফের মস্তিষ্ক প্রসূত। আমি এখন রয়েছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে। আমার ঠিক ডান দিকেই রয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। এইবার বলি, আমি যে জাতীয় সড়কটার ওপর দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে 1 নম্বর ন্যাশনাল হাইওয়ে। আর এই ন্যাশনাল হাইওয়ে এদিকটা রয়েছে শ্রীনগর আর এদিকটা রয়েছে লে। এই শ্রীনগর আর লের কানেক্টিং যে একটাই রাস্তা সেটা হচ্ছে এইটা দিয়ে সেনাবাহিনীর সমস্ত সরবরাহ থেকে শুরু করে সমস্ত কিছু হয়। মোটমাট এটাই হচ্ছে লাইন। আর পাকিস্তান ঠিক এই জায়গাটাকেই আক্রমণ করেছিল। এই যে আমার পেছন দিকটা দেখছেন, এইটা হচ্ছে টলোলিং। এই টলোলিং এটা হচ্ছে একটা পর্বত শৃঙ্গ। আর ওই দূরে একটা ত্রিশূলের মতন একটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দূরে আর একটা পাহাড় সরু মতন দেখা যাচ্ছে, ওটা হচ্ছে টাইগার হিল। এই দুটো জায়গায় ওরা কিন্তু মানে পজিশন, যেহেতু এদের দেখতে পাচ্ছেন কত উঁচু, স্বাভাবিকভাবেই ইন্ডিয়ান আর্মি প্রাথমিক অবস্থায় কিন্তু ওদের সঙ্গে পেরে ওঠেনি এবং এই জাতীয় সড়ক কিন্তু তখন বিপজ্জনক হয়ে গিয়েছিল, বা বলা যেতে পারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ভারতবর্ষের লের সঙ্গে। ওখান থেকেই ওরা আক্রমণ করত। আর ওই দিক থেকে এই দুটো পজিশনাল সুবিধে পেয়ে যাওয়ার জন্যই কিন্তু এই জায়গাটা ওদের করায়ত্ত করে নেয়। কিন্তু বিক্রম বাত্রা এবং মনোজ পাণ্ডে, এই কার্গিল যুদ্ধের এই দুজনের নাম কিন্তু সব সময় স্মরণে রাখা উচিত। কারণ আমি এখানে দেখলাম এখানে রয়েছে বাত্রা পেড পার্কিং, তা ওনার স্মরণেই এই পার্কিং করা হচ্ছে। এই দুজনের আত্মত্যাগে এবং এদের বিভিন্ন কার্যকলাপে কিন্তু পাকিস্তানের সেই সশস্ত্র সেনা বা আধা সামরিক যারা জঙ্গি যারা ছিল তারা কিন্তু পিছু হটে বা বেরিয়ে যায় এখান থেকে, এবং ভারতীয় সেনাবাহিনী কিন্তু এই জায়গাটার দখল নিয়ে যায়। মোশাররফের পরিকল্পনা ছিল এই এলাকার দ্রাস, কাকসার আর মাস্ককে দখল করে নেওয়া, এবং সেক্ষেত্রে তারা বেশ খানিকটা সফলও হয়েছিল। এটা পুরোপুরি সফল হলে ন্যাশনাল হাইওয়ে 1 অর্থাৎ শ্রীনগর লে জাতীয় সড়ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেত লে থেকে। পাকিস্তান এটার নাম দিয়েছিল অপারেশন বদর। ঢুকে পড়লাম কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে। ওয়ার মেমোরিয়ালের চারপাশে রয়েছে সেই সব পাহাড়ের শৃঙ্গগুলো যেগুলো 1999 মে মাসে পাকিস্তানের দখলে চলে গিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো টলোলিং, 0.5140 এবং টাইগার হিল। এই মেমোরিয়ালে ঢুকতে গেলে আপনাকে দেখাতে হবে ভোটার আইডি কিংবা আধার কার্ড। এই ঘটনার মূলে ঢুকতে হলে আপনাকে আরও কিছুটা পিছিয়ে যেতে হবে। সালটা 1972-এর 2 জুলাই। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী দুই প্রতিবেশী দেশ কেউই এলওসিকে অতিক্রম করবে না, এবং কোনো ইস্যু তৈরি হলে কোনো তৃতীয় পক্ষের সাহায্য না নিয়ে ভারত পাকিস্তান দুই পক্ষ মিলে এর সমাধান বার করবে। পড়ন্ত বিকেলের আলোয় আরও বেশি জীবন্ত হয়ে উঠছিল কার্গিলকে ঘিরে থাকা পাহাড়ের চূড়োগুলো। 1999 সালের কার্গিল যুদ্ধের ইতিহাস জানা থাকলে মনের কল্পনায় সেই যুদ্ধের পটভূমি আপনিও বেশ কিছুটা এঁকে নিতে পারবেন। ভারতীয় সেনাবাহিনী এলওসি ক্রস না করে নিজের দেশকে প্রোটেক্ট করতে 1999 সালের 19 মের পরবর্তী সময়ে পাহাড়ের শৃঙ্গগুলো থেকে শত্রুপক্ষকে সরাতে শুরু করে। এই কাজে যোগ্য সহায়তা করেছিল ভারতীয় বিমান বাহিনীর অপারেশন সফেদ সাগর এবং ইন্ডিয়ান নেভির অপারেশন তলোয়ার।
অবশেষে 527 জন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানের প্রাণের বিনিময়ে ভারত উদ্ধার করেছিল আমার সামনের পাহাড়ের শৃঙ্গগুলো। সেনাবাহিনীর সেই বীর জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা স্মৃতিসৌধ রয়েছে। এই যুদ্ধে যে অস্ত্রগুলো ভারতবর্ষকে সবথেকে বেশি সাহায্য করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে বোফোর্স কামান ও মিরাজ বিমান। আমি এখন রয়েছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে। এই কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে আমি ঢুকেছিলাম। ভেতরে এই কার্গিল যুদ্ধের সময় যারা বীর সেনানী ছিলেন তাদের প্রতিকৃতি তো রয়েছে, ভারত মাতার পতাকা, ভারতের পতাকা রয়েছে। এছাড়াও 3টে গ্যালারি রয়েছে। সেই 3টে গ্যালারিতে ভেতরে ফটো তোলা অবশ্যই যায় না, সেজন্য আমি ফটো তুলতে পারিনি। এই 3টে গ্যালারিতে বিশেষত যেটা আমাকে খুব আকর্ষণ করলো সেটা হচ্ছে এই যে টলোলিং কিংবা টাইগার হিল, এই যে পাহাড়ের চূড়াগুলোয় কী করে পাকিস্তানি সেনাবাহিনীর লোকেদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই সম্পর্কিত একটা ইন্ট্রোডাকশন। এছাড়াও ভেতরে পাকিস্তানি যারা সেনা ছিল তারা সেই সময় যেসব আর্টিলারি নিয়ে এসেছিল সেগুলো যেগুলো সিজ করা হয়েছে, সেখানে কামান পর্যন্ত রয়েছে। সেই কামান থেকে শুরু করে বিভিন্ন আগ্নেয়াস্ত্র সমস্ত কিছু সেখানে রাখা রয়েছে। ইভেন সেই অফিসার যারা সেই সময় পাকিস্তানের অফিসার চিঠি লিখেছিলেন সেই সব চিঠিপত্র রাখা রয়েছে। এই আর একটা কথা বলে রাখি যেটা এই প্রসঙ্গে, সেটা হচ্ছে 26শে জুলাই ভারতীয় সেনাবাহিনী বিজয় দিবস পালন করে। মে মাস থেকে কিন্তু এই বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে এই ওপরে তারা কিন্তু পাকিস্তানি বাহিনী কিন্তু সেইগুলো দখল করতে শুরু করে এবং ইন্ডিয়ান আর্মি 25শে জুলাইয়ের মধ্যে সব কটা শৃঙ্গ দখল করে নেয় এবং 26শে জুলাই পুরো ইন্ডিয়ান আর্মির আন্ডারে বা কবজায় চলে আসে এই জায়গাগুলো। সেই জন্য 26শে জুলাই কিন্তু বিজয় দিবস হিসাবে পালন করা হয়। 1999 সালে মে মাসের লাস্টের দিকে যখন আমি আসি, তখন আমাকে সোনমার্গে যখন আমি আসছি তখন আমাকে মিলিটারি অফিসাররা বলল যে আপনি 4টের মধ্যে এখান থেকে ব্যাক করবেন। তার আগে আমি কিন্তু একটা কানাঘুষা পেয়েছিলাম এখানকার ওলাদের কাছ থেকে যে এখানে সৌরভ কালিয়ারের 6 জন গ্রুপকে পাকিস্তান সোলজার জঙ্গিরা আটকে রেখেছে, এটুকুই জানতাম। কিন্তু পরে জানা গেল তাদের মেরে চোখ উপড়ে নেওয়া হয়েছে, হাত পা কেটে ফেলে দেওয়া হয়েছে, দেহ উপর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। যখন কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে বেরোলাম তখন সন্ধে 6টা বেজে গেছে। সেই সময়ও সূর্যের আলো কিন্তু এখানে যথেষ্ট। রাস্তায় যে ছায়াটা পড়েছে সেটা পশ্চিমে ঢলে পড়া সূর্যের আলোয় পাহাড়ের ছায়া। আমাদের ডান পাশে বয়ে চলেছে সুরু নদী। এই নদী আমাদের সঙ্গে যাবে কার্গিল পর্যন্ত। ঝকঝকে কালো পিচের রাস্তা, চারপাশে গাছপালা তো বিশেষ কিছু চোখে পড়ছে না। রুক্ষ শুষ্ক পাহাড়ের মধ্যে দিয়ে পথ। পাহাড়ের কারোর মাথায় রয়েছে বরফের ছোঁয়া। ধীরে ধীরে সন্ধে নেমে আসছে কার্গিল ভ্যালিতে। এইসব জায়গায় সন্ধে কীরকমভাবে নেমে আসে সেটা দেখাও কিন্তু বেশ উপভোগ্য ব্যাপার। আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছি কার্গিল শহরের ভেতরে। একদম বাঁ দিকে পাহাড়ের গায়ে রয়েছে সুরু নদী, তার পাশে রেলিং দেওয়া রাস্তা। সেই রাস্তার ওপর দিয়েই আমরা যাচ্ছি। এই রাস্তার বাঁ হাতে রয়েছে পার্কিংয়ের বন্দোবস্ত আর ডান হাতে বাড়ি, হোটেল, রেস্তোরাঁ। অবশেষে ঢুকে পড়লাম কার্গিল মার্কেটে। বাজার যখন জ্যাম তো একটু হবেই, গাড়ির স্পিড এলো নেমে। কার্গিল মার্কেট বেশ বড়। গামছা থেকে ওয়াজওয়ান সবকিছুই পাওয়া যায় এখানে। এই মার্কেটে নাকি বড় বড় রুই কাতলারও দেখা মেলে, কিন্তু দুর্ভাগ্য আমরা থাকতে পারলাম না এখানে। প্রসঙ্গক্রমে বলে রাখি, গতকাল এই কার্গিলেই ছিল আমাদের এক রাত্রি থাকার ব্যবস্থা। জজিলা পাশে ওয়েদার খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা যেহেতু সোনমার্গে ব্যাক করে সেখানেই রাত কাটিয়েছিলাম, সেজন্য কার্গিলের স্টপেজটা আমরা ধরতে পারলাম না।
বুকিংটা গেল নষ্ট হয়ে। আমাদের ইচ্ছে ছিল আমরা যাব আজকে লে পর্যন্ত। কার্গিল থেকে লের ডিস্টেন্স 215 কিলোমিটার। দেখা যাক কি হয় এরপর। এখন বাজে প্রায় রাত 8টা। সোনমার্গ থেকে বেরিয়েছি। সোনমার্গ থেকে বেরোনোর পর আমরা জজিলা পাস অতিক্রম করলাম। জজিলা পাস অতিক্রম করার পর তারপরে কার্গিল ওয়ার মেমোরিয়ালে গেলাম, সেই ভিডিও আপনারা দেখেছেন। তারপর কার্গিলে ঢুকলাম। ওখান থেকে কার্গিল বেশ কিছুটা, প্রায় 57 কিলোমিটারের মতন। কার্গিলে না দাঁড়িয়ে আমরা আরও এগিয়ে এলাম। কার্গিল থেকে আরও প্রায় 50 কিলোমিটার। এটা হচ্ছে নু নামচে বলে একটা জায়গা। এই ব্যাপারটা একটা কথা বলে রাখি, আমাদের যেহেতু ওইখানে মানে সোনমার্গে এক্সট্রা একটা নাইট বেরিয়ে চলে গেছে, আমাদের কার্গিলে থাকার কথা ছিল, আমরা কার্গিলে থাকলাম না বা থাকতে পারিনি, সেই জন্য সোনমার্গে আমাদের এক্সট্রা একটা নাইট লেজি নাইট বেরিয়ে গেছে। সেই জন্য আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে এই টেম্পো ট্রাভেলারটা নিয়ে সোজা লেতে পৌঁছে যাওয়া। এখান থেকে লে প্রায় আরও 170 কিলোমিটার। এখন বাজে পুরো 9টা। আমাদের লেতে পৌঁছতে পৌঁছতে আশা করি 3:30 4টে এরকম বাজতে পারে। আমরা নু নামচে বলে একটা জায়গা আছে, এইখানে এসেছি। এইখানে এসে এই যে জায়গাটায় এখানে এদেরকে খাওয়া দাওয়ার একটু অর্ডার দেওয়া হলো। বিভিন্ন রকম খাওয়া দাওয়ার অবশ্য আছে। ফার্স্টেই আমরা চা খেলাম, আর এদের এটা হচ্ছে কিচেন। আলুর পরোটা আছে এখানে, আলুর পরোটা 70 টাকা করে। এছাড়াও ডিম ভুজিয়া, ম্যাগি, রুটি, আলুর চোখা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ব্যবস্থা আছে। এটা হচ্ছে ডাল। আমাদের ড্রাইভারজি দাঁড়িয়ে রয়েছে। এটা একটা রেয়ার এক্সপিরিয়েন্সের সাক্ষী থাকছি এই লে লাদাখ ট্যুরে। বাইরে এখন বেশ ঠান্ডা। সবাই বাইরে না বসে ভেতরে বসাই মনস্থির করল। সবাইকার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, আর পেট ভরা থাকলে ডিসিশন নিতে যে সুবিধা হয় সেটা বোঝা গেল খাওয়া দাওয়া শেষ হবার পর। আজকে জামাই ষষ্ঠী। আজকে আলুর পরোটা, জামাইয়ের ভাগ্যে জুটছে আলুর পরোটা আর ডিমের অমলেট। এখন বাজে রাত্রির 9:30। তার মধ্যে পেয়ে যাচ্ছি। পরিকল্পনা একটু চেঞ্জ হয়েছে। আমরা যেতে যেতে কোনো একটা জায়গায় স্টে করব, নাইট জার্নি করব না, এটা সেফ। চেষ্টা করব যেখানে কাছাকাছি থাকার। তাহলে কি হবে, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা লামায়ারু, মুনল্যান্ড বা ওই চুম্বক ফুম্বক যেসব গল্পগুলো আছে না ওই রাস্তায়, সেইগুলো আমরা কভার করতে করতে একদম লেতে গিয়ে পৌঁছবো। তারপর লেতে গিয়ে ফ্রেশ হয়েই সাইট সিনে বেরিয়ে পড়বো। আপডেট জারি থাকবে, সঙ্গে থাকবে। খাওয়া দাওয়ার পর নু নামচে থেকে আরও 10-15 মিনিট গাড়ি চালিয়ে পৌঁছলাম মুলবেক। এখন বাজে রাত 10:30। আমরা আছি মুলবেক মনেস্ট্রি চাম্বা, সেই জায়গাটাতে ছোটোখাটো একটা বাজার আছে। সেইখানে যদি একটা কোনো গেস্ট হাউস বা হোটেলের সন্ধান পাওয়া যায়, সেটাই চলছে। এখন বাজে রাত 11:30। আমরা চলে এসেছি মুলবেক মনেস্ট্রি আছে, সেই মুলবেক মনেস্ট্রিতে সিলভার রক গেস্ট হাউসে। এটা পাওয়া গেছে। আসুন দেখাই ভেতরটা। এটা হচ্ছে 1,500 টাকা করে রুম রেন্ট। একটা বড় ডাইনিং, সুন্দর। পরপর পরপর রুম রয়েছে এখানে, এদিক থেকে পরপর পরপর রুম রয়েছে। এবারে দেখুন এদিকের রুমগুলো। এটা আমার রুম। ক্লান্ত লাগছে? ক্লান্ত লাগছে? আচ্ছা, কালকে সকালবেলা 7টার সময় বেরোনো। হ্যাঁ, এই টয়লেট। ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরের পর্বে এই মুলবেক থেকে লেতে যাবার পথে আমাদের যাত্রা পথে পড়বে লামায়ারু মনেস্ট্রি, মুনল্যান্ড আর ম্যাগনেটিক হিল। আর যাত্রাপথের সৌন্দর্য সে তো আছেই। সঙ্গে থাকবেন, আবার দেখা হবে সামনের পর্বে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, অল বাটনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না।
ধন্যবাদ।